ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে আশমিন। সব সময় গোছানো ছেলেটা আজ প্রচণ্ড অগোছালো হয়ে নিজের জীবনে হিসাব মেলাতে ব্যস্ত। অনুভূতিহীন চোখগুলো আজ পরাজিত সৈনিকের মতো নত হয়ে আছে। আমজাদ চৌধুরী এসে সপ্তপর্ণে ছেলের পাশে বসলো। আশমিন বাবার দিকে একবার তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে রইল। আমজাদ চৌধুরীর শক্ত শ্বাস ছেড়ে আশমিনের কাঁধে হাত রাখলো। দুজনের সম্পর্ক সাপে নেওয়ালো হলেও একজন আরেকজনের জন্য জান দিতেও প্রস্তুত। দুজনের সম্পর্ক অনেকটা বাচ্চাকালের বন্ধুদের মতো, সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লেগে থাকতে মজা পায় তারা। কিন্তু একজনের মনের আকাশে মেঘ জমলেও আরেকজন অস্থির হয়ে ওঠে। কিছু বলবে আব্বু? কি হয়েছে বাবা? সকাল থেকে লক্ষ্য করছি, এমন উদ্ভট বিহেভ করছো কেন? আশমিন শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। বাবার সহজ সরল বাবার মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল। এমন একজন মানুষকে কেউ কিভাবে ঠকাতে পারে? সেই মানুষটা যদি হয় নিজের গর্ভধারিণী মা, এটা জানার পর এই মানুষটা পারবে তো নিজেকে সামলাতে? আমাকে খুলে বলো বাবা। আমজাদ চৌধুরী থেকে চোখ সরিয়ে নিল আশমিন। বাবার চোখের দিকে তাকালেই কষ্ট হয় খুব। বাবাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। সেই বাবাকে কেন এভাবে ঠকালো কামিনী চৌধুরী? চোখ বন্ধ করে ফেললো আশমিন। রাগ হচ্ছে তার, সব কিছু ধ্বংস করে দেওয়ার মতো রাগ। ছবিগুলো দেখছো আব্বু? আমজাদ চৌধুরী হতাশ হলেন। ছেলের মুখ দেখে কখনো তার মনের খবর বোঝা যায় না, তাই সে সরাসরি জানতে চেয়েছিল, কিন্তু ছেলে তার মুখ খুলল না। এসব কী ধরনের কথা আশমিন? আমি কেন আবার বিয়ে করতে যাব? তুমি জানো তোমার এই আচরণের জন্য তোমার আম্মু কতটা কষ্ট পেয়েছে। তোমার কাছে এমন কথা আশা করিনি। আমজাদ চৌধুরীর গলায় তীব্র হতাশার ক্ষোভ। আশমিন ঘাড় ঘুরিয়ে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। ছেলের দৃষ্টি দেখে থমকে গেল আমজাদ চৌধুরী। দুই হাতে ঝাপটে ধরে কেঁদে উঠল। কি হয়েছে বাবা? আমাকে বলো। তুমি এখন আমার কাছে সেই ছোট্ট আশু, যাকে আমি কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি, দুই হাতে যাকে আমি প্রথম কোলে তুলে নিয়েছি, হাঁটা শিখিয়েছি, কথা বলা শিখিয়েছি। তুমি আমার কাছে এখনও সেই আদো আদো বুলিতে আব্বু ডাকা আশমিনই আছো। আগে যেভাবে আব্বুর কাছে নিজের সমস্ত অভিযোগ অভিমান খুলে বলতে, তেমন এখনও বলো বাবা। আশমিন তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। ছেলের চোখের পানি দেখে দিশেহারা হয়ে গেল আমজাদ চৌধুরী। আজ পর্যন্ত ছেলেকে সে কাঁদতে দেখেনি। এমনকি নূর চলে যাওয়ার পরও যখন মাইনর অ্যাটাকের জন্য হসপিটালাইজ হলো, তখনও আশমিন কাঁদেনি, রক্তিম চোখে শুধু তাকিয়ে থাকতো। আজ কি এমন হয়েছে যার জন্য তার ছেলের চোখের পানি কোটর ছেড়ে বেরিয়ে এসেছে? কয়েক মুহূর্তে নিজেকে সামনে নিল আশমিন। চোখের পানি মুছে আমজাদ চৌধুরীর ভয়ে শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো। তার কান্না ভেজা চোখ দেখে সেও কেঁদে দিয়েছে। ভিতর থেকে কান্নাগুলো আবার দলা পাকিয়ে গেল। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার কথা মেনে নাও বাবা। পাগল হয়ে গেছো? নিজের মায়ের সংসার ভাঙতে চাইছো? আমি অবাক হয়ে যাচ্ছি তোমার কথা শুনে। হতভম্ব গলায়, আমি চাই সে কষ্ট পাক আব্বু। আপনজন হারালে কেমন লাগে তার বোঝা উচিত। কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় তা হাড়ে হাড়ে বুঝবে এবার। তার লোভ তাকে কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে তাকে আমি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আব্বু। আর তাকে তার সাম্রাজ্য থেকে টেনে নামাবো আমি। আমজাদ চৌধুরী এবার ঘামতে লাগলো। কি করছে কামিনী? এই প্রশ্নটা করতে তার গলা শুকিয়ে যাচ্ছে। সে এমন কিছু শুনতে চায় না যা শুনলে সে ভেঙে গুড়িয়ে যাবে। তুমি সহ্য করতে পারবে না আব্বু। তার মৃত্যুর অবধারিত। তার লোভ তাকে খুন করবে। আগামী সপ্তাহে তোমার বিয়ে। এখন গিয়ে ঘুমাও। মেয়ে আমি নিজেই পছন্দ করে নেব। আমি ওকে ভালোবাসি আশমিন। আমজাদ চৌধুরীর গলাটা হালকা কেঁপে উঠল। সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। আশমিনের গলা নির্লিপ্ত। আমজাদ চৌধুরী টলমল পায়ে চলে গেলেন ছাদ থেকে। নূর তীক্ষ্ণ চোখে সব কিছু দেখল। এতক্ষণ সে ছাদের দরজার আড়ালে দাঁড়িয়েছিল। পরিষ্কারভাবে কিছু না বুঝলেও এটা ঠিক বুঝল যে আশমিনের মাথা খারাপ হয়ে গেছে। সকালে সব কিছু মজা ভেবে উড়িয়ে দিলেও এখন বিষয়টা খুব ভাবাচ্ছে তাকে। হঠাৎ হেঁচকা টানে
তাল সামলাতে না পেরে কারো শক্ত বুকের সাথে তার মাথা সংঘর্ষ হয়ে গেল। ব্যথা পেলেও কিছু বলল না সে। এটা আশ্বিন ছাড়া আর কেউ না, সে জানে। প্রেম পাচ্ছে? বিরক্ত চোখে তাকালো নূর। প্রেম কেন পাবে? আজব, এখানে প্রেম পাওয়ার মতো কি হয়েছে এখানে? একদিন নিজের মন মির্জাফরি করেছে বলে কি প্রতিদিনই সে পিছলে যাবে নাকি? ছাড়ুন, সবসময় এভাবে গা ঘেঁষাঘেঁষি করেন কেন? আশ্বিন অবাক হওয়ার ভান করে আর্তনাদ করে বলল, মিথ্যে কথা, আমি সারাক্ষণ তোমার গা ঘেঁষাঘেঁষি করি না নূর। আমার কত কাজ জানো তুমি? আমি শুধু মাঝে মধ্যে হালকা ঘেঁষাঘেঁষি করি, তাতেই তুমি দুদিন রুম থেকে বের হতে পারোনি। শয়তানি হাসি। নূর হাঁ করে তাকিয়ে রইল, মনে মনে চিৎকার করে বলল, চুপ করুন, আপনি একটা অশ্লীল গিরগিটি। আশ্বিন নূরের মুখভঙ্গিকে পাত্তা না দিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, আমার কি মনে হয় জানো, আমরা যখন জেনারেশন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজটা করতে ট্রাই করব, তখন আর তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। দেখা গেল তুমি কোনো সাইড ল্যাবে অসহায় হয়ে জ্বলছ। তাই তোমার এত বড় একটা ট্র্যাঙ্কে ইনভলভড হওয়ার আগে উচিত নিয়মিত একটু একটু করে প্র্যাকটিস করা। আসো, আমরা বরং সময়টাকে কাজে লাগাই। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। মিনিস্টার আশ্বিন জাইনের বউ হয়ে তুমি কোনো ল্যাবে কঙ্কাল হয়ে ঝুলবে, এটা মেনে নেওয়া যাবে না। ব্যাপারটা লজ্জাজনক। নূর হতভম্ব হতেও ভুলে গেল। আশ্বিনের কথা শুনে মাথায় তালগোল পাকিয়ে খিচুড়ি হয়ে গেল। সে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে রইল আশ্বিনের দিকে। এদিকে আশ্বিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর সম্মতি ফিরে পেতেই চিৎকার দিয়ে আশ্বিন থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল। মনে মনে কয়েকবার আওড়াল, নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। নূর যেতেই আশ্বিন আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আপাতত তার কাজ শেষ। এখন নূর যা শুনেছে তা নিয়ে না ভেবে আশ্বিনকে নির্লজ্জ নির্লজ্জ নির্লজ্জ। নূর যেতেই আশ্বিন আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। আপাতত তার কাজ শেষ। এখন নূর যা শুনেছে তা নিয়ে না ভেবে আশ্বিনকে গালি দিয়ে ব্যস্ত থাকবে। সব কিছু তাড়াতাড়ি করতে হবে। সব কিছু তাড়াতাড়ি করতে হবে। না, আর কয়েকটা চুমু খেতে পারলে ভালো হতো। মেয়ে বিয়ে করেছে না, চিংড়ি মাছ দ্বিধায় আছে আশ্বিন। সারাক্ষণ তিরিং বিরিং করতেই থাকে। কালকেই বাজার থেকে ভালো দেখে একটা দড়ি কিনে আনবে সে। আদরের সময় নো তিরিং বিরিং। ভোতা মুখ নিয়ে ছাদ থেকে নেমে গেল সে। এখন একটা ঘুম দরকার। কামিনী চৌধুরী ফ্যাস ফ্যাস করে কেঁদেই যাচ্ছে। আমজাদ চৌধুরী সেদিকে হুঁশ নেই। ছাদ থেকে নেমে অস্থিরভাবে পায়চারি করে যাচ্ছে সে। কামিনী কি এমন করছে ভাবতে ভাবতে চুল ছেঁড়া জোগাড়। কামিনী চৌধুরীর নাক টানার শব্দে বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আমজাদ চৌধুরী। রুক্ষ গলায় বলল, কী সমস্যা তোমার কামিনী? এভাবে ফ্যাস ফ্যাস করে কেঁদে আমার মাথা ব্যথা আর বাড়িয়ে দিও না। বিরক্তি লাগছে। দয়া করে কান্না বন্ধ করে বলো, কি এমন করছো যার জন্য ছেলে এমন ধ্বংসের খেলায় নেমেছে? নিজের পেটে ছেলেকে তোমার চেয়ে ভালো আর কেউ চেনে না কামিনী। সে যা বলে তাই করে। বুড়ো বয়সে সতীনের সংসার না করতে চাইলে সত্যিটা আমাকে বলো। কান্না বন্ধ করে ভয়াক্ত চোখে তাকালো কামিনী চৌধুরী। এত বছরের পাপ কি তবে ছেলের সামনে চলে এসেছে? কাঁপা কাঁপা গলায় বলল, আমি কি কিছু করিনি আমজাদ। তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। চলো, আমরা কানাডায় ফিরে যাই। ওখানে আমাদের যা আছে তা দিয়ে আমাদের চলে যাবে। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। হিম গলায় বলল, আমাদের কিছু নেই কামিনী। আমি আজ সকালে সব কিছু আশ্বিনের নামে করে দিয়েছি। কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাইভ কনসার্ট আছে নূরের। সারাদিন অফিস সামলে গান নিয়ে মাথা ঘামানোর সময় পায়নি নূর। তবে যতই বিজি থাক না কেন, গান সে ছাড়বে না। মন খারাপের সময়গুলোতে এই গানই ছিল একাকিত্বের ঘোচানোর একমাত্র সঙ্গী। তাই বাবার দেওয়া দায়িত্ব সামলেও নিজের কেরিয়ারে মন দিবে। অফিসের সমস্ত কিছু অনেকটা গুছিয়ে এনেছে নূর। আশ্বিন এখন পুরোপুরি রাজনীতি নিয়ে ব্যস্ত। দায়িত্বে থেকে রেহাই পাওয়ার পর থেকে সে আর এদিকে মারায়নি। অফিসের রেসপন্সিবিলিটি থেকে মুক্তি হওয়ার পর সে যেন একটু বেশি বেয়াড়া হয়ে উঠছে। সকাল থেকে অমির কোনো পাত্তা নেই। ছেলেটা হুট করে নিখোঁজ হয়ে গেছে। মোবাইলও বন্ধ। এক আঙ্গুলের সাহায্যে কপালের মাঝখানে হালকা মেসেজ করে দেওয়ালে ঝুলানো ঘড়ির দিকে তাকালো নূর।
ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়ে গেছে অনেক আগে। চেয়ার থেকে উঠে গ্লাসের দেওয়ালের সাথে গিয়ে দাঁড়ালো নূর। কপালে চিন্তার ভাঁজ পড়েছে কয়েকটা। আজ সকাল থেকে অমি আশমিনের উপর নজর রাখছিল। আশমিন কিছু করেনি তো? চিন্তাটা মাথায় আসতেই নূর কয়েকবার মাথা ঝাঁকালো। আশমিন অমির কিছু করবে না, তা সে খুব ভালো করেই জানে। মোবাইলের রিংটোন ভাবনা থেকে বেরিয়ে এলো নূর। দ্রুত পায়ে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো ম্যাম, আমি অমি বলছি। অমি, কোথায় তুমি? মোবাইল বন্ধ কেন তোমার? আর এটা কার নাম্বার? চিন্তিত গলায় অমি নূরের একসাথে করা এতগুলো প্রশ্ন শুনে ভেবাচেকা খেয়ে গেল। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে ম্যাম। তুমি ঠিক আছো? জি ম্যাম। কোনো নিউজ পেলে? স্যারের সাথে ওই দিন হোটেলে যে মেয়েটির ছবি ছিল সে মেয়ের খোঁজ পেয়েছি ম্যাম। মেয়েটি ওই হোটেলের বার সিঙ্গার। মানে আসলে ম্যাম। অমি কিছু একটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে। কথাটা বলা ঠিক হবে কি না বুঝতে পারছে না। যা বলা সরাসরি বলো অমি, শান্ত গলায়। আসলে ম্যাম, ওই দিন মেয়েটা স্যারের সাথেই ছিল। নূর চোখ বন্ধ করে কয়েকবার শুকনো ঢোক গিলল। অমি নিজেও চুপ করে আছে, নূরকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেওয়ার জন্য। নূর কয়েকবার জোরে শ্বাস নিয়ে শান্ত অথচ ভয়ঙ্কর গলায় বলল, ওটা যেখানেই থাকুক না কেন তুলে নিয়ে আসো অমি। ওকে ম্যাম। অমি ফোন রাখতে চেহারে গায়ে লিয়ে দিল নূর। আশমিনকে নিয়ে কিছু ভাবতে ইচ্ছে করছে না। সামনে অনেক ভয়ঙ্কর সত্যি অপেক্ষা করছে। এখন ভেঙে পড়া চলবে না। সানভি অসহায় চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের অবশ্য সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজ মনে ল্যাপটপে কিছু একটা করছে। মেয়েটাকে এখনও বাঁচিয়ে রেখেছো কেন শান? আশমিনের হিমশীতল গলা শুনে কেঁপে উঠল সানভি। কয়েক দফা ঢোক গিলে চিন্তা করলো, মেয়েটাকে মারার কথা কবে বলল? গরিব ঘরের মেয়ে স্যার, অন্ধ বাবার এই মেয়ে ছাড়া আর কেউ নেই। আশমিন চেয়ারে হেলান দিয়ে শান্ত চোখে তাকালো সানভির দিকে। কয়েক পলক তাকিয়ে থেকে গম্ভীর গলায় বলল, আমি আছি সান। সানভি আর কিছু বলল না। আশমিন বাঁকা হেসে বলল, চিন্তা করো না সান, আমার ইচ্ছাকৃত ফেলে রাখা কাজগুলো তোমার ম্যাম করে দিবে। সানভি মাথা নেড়ে চলে গেল। সানভি বের হতেই আমজাদ চৌধুরী হন্তদন্ত হয়ে আশমিনের কেবিনে ঢুকলো। বাবার এমন অস্থির ফেস দেখে মুচকি হাসলো আশমিন। আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রাস্তায় ইপটিজিং করে পালিয়ে এসেছো নাকি? এভাবে দৌড়চ্ছ কেন? আমজাদ চৌধুরী চটে গেলেন। দাঁত কিরমির করে বলল, বাবা হয় তোমার, বাবাকে ইপটিজার বলতে লজ্জা করে না তোমার? লজ্জা কেন করবে? কাল থেকে তুমি গার্লস হোটেলের সামনে দাঁড়িয়ে থাকবে। 1 সপ্তাহের মধ্যে বিয়ে তোমার। ওখানে দাঁড়িয়ে মেয়ে পছন্দ করবে। যাকে পছন্দ করবে সেই আমার মা হবে। আমজাদ চৌধুরী বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই ছেলে। এখন নাকি তাকে বকাটে ছেলেদের মতো গার্লস হোস্টেলের সামনে দাঁড়িয়ে মেয়ে খুঁজতে হবে। আমজাদ চৌধুরী আর কথা বাড়ালেন না। এই অসভ্য ছেলে যখন তখন ইজ্জতের দফা রফা করে দিতে পারে। আমার কিছু টাকা লাগবে আশমিন। আমি জানি আব্বু, চিন্তা করো না। তোমার বিয়ে আমি স্পন্সর করব। আমার একমাত্র বাবার বিয়ে বলে কথা। তুমি বরং পার্লারে গিয়ে হালকা একটা ফেসিয়াল করিয়ে এসো। আমজাদ চৌধুরী বুঝলেন ছেলে তার কথা শুনবে না, বাধ্য হয়ে চলে গেলেন। বাসায় কামিনী হা হুতাশ করে কাঁদছে। 1 মাসের মধ্যে টাকা দিতে না পারলে তাকে জেলে যেতে হবে। বারবার নূরকে অভিশাপ দিয়েই যাচ্ছে। এদিকে ছেলে উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে করানোর জন্য। কামিনী যাই করুক না কেন, সে তো কামিনীকে ভালোবাসে। কামিনীর জায়গায় অন্য কাউকে সে কোনোদিনও দিতে পারবে না। এতে কামিনী একা যন্ত্রণা ভোগ করবে। তার সামনে ভাগিদার সে নিজেও হবে। আশমিন বুঝে শুনে এসব করছে। সে কষ্ট পাবে জেনেও তাকে আবার বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছে। না জানি কোন ভুলে শাস্তি দিচ্ছে ছেলে তাকে। আশমিন শান্ত চোখে তাকিয়ে রইল তার বাবার যাওয়ার দিকে। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, তুমি ভুল করেছো বাবা। কাছের মানুষকে না চেনার ভুল যখন করেছো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। নূরের টর্চার রুমে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। নূর মেয়েটার সামনে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে। থেমে থেমে গুনগুন করে কিছু একটা গাইছে। মেয়েটার জ্ঞান ফিরতে না দেখে এবার বিরক্ত চোখে তাকালো নূর। অমির দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এর জ্ঞান ফেরা অমি। অমি বালতি ভর্তি পানি নিয়ে দাঁড়িয়েছিল। নূরের হুকুম পেতে 1 বালতি পানি ছুঁড়ে মারল মেয়েটার মুখে।
কয়েক সেকেন্ডে পিটপিট করে চোখ মেলল সে। নূর পা নাচিয়ে শরীর দুলিয়ে মেয়েটিকে পরখ করছে। আমাকে এখানে কেন আনা হয়েছে? মেয়েটার কর্কশ গলা শুনে বাঁকা হাসলো নূর। চোখ বন্ধ করে আরাম করে বসলো। অমি, ইয়েস ম্যাম। ওর মুখটা ভেঙে দাও, বিশেষ করে বা পাশটা। অমি ইশারা করতে একটা পালোয়ান সাইজের মেয়ে এসে মেয়েটার মুখে পরপর কয়েকবার আঘাত করলো। মুখের বা পাশটা থেতলে যেতেই অমি থামিয়ে দিল। মেয়েটা চিৎকার করে আর্তনাদ করছে। নূর নিজের চেয়ার থেকে উঠে মেয়েটার সামনে গিয়ে হালকা ঝুঁকলো, 5 আঙ্গুলের সাহায্যে থুতনি উঁচু করলো। নূরের চোখ মুখ ভয়ঙ্কর লাল হয়ে আছে। নূর মেয়েটার গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার ব্যবহার করা জুতোগুলো কারখানাতে একজোড়াও বানানো হয় না, যাতে অন্য কেউ এই মডেল ইউজ করতে না পারে। আর তুই সেদিকে আমার নামে দলিল করা একমাত্র বরের বুকে মাথা রেখে ঘুমাস? সাহস আছে মাইরে, তোর এই শরীর আমি আস্ত রাখবো ভাবলি কি করে? মেয়েটা এতক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করছিল, এবার নূরের দিকে তাকিয়ে ক্রোধ হাসলো, ব্যঙ্গাত্মক গলায় বলল, তাহলে তো আপনার সেই দলিল করে একমাত্র বরের বুকটাও ধ্বংস করতে হয়। সে নিজেও তো অন্য একটা মেয়ের দ্বারা ইউজ হয়ে গেছে। মেয়েটার কথা শেষ হতেই তার কপাল বরাবর একটা গুলি এফোর ওপর করে দিল। আশ্বিন বন্দুকের নলের উপর ফু দিয়ে বাঁকা হাসলো। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসাআসি আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসাবাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আশ্বিনের গান শুনে চোয়াল শক্ত হয়ে গেল নূরের। রাগে হাত মুঠ করে ফেলল, দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিজের হাতের পিস্তলটা শক্ত করে ধরল। রাগে মাথা দপদপ করছে, ওর ফের সম্পূর্ণ স্বাভাবিক করে ফেলল। অমি সহ বাকি সবাই অসহায় চোখে তাকিয়ে আছে দুজনের দিকে। নূর পিছনে ঘুরতেই দেখল আশ্বিন তার থেকে ঠিক 3 হাত দূরে, তার দিকে এগিয়ে আসছে সে। একটা গুলি আশ্বিনের বুকের বাঁ পাশে ভেদ করতেই থেমে গেল আশ্বিন। অবাক চোখে তাকালো নূরের দিকে। সবাই স্তব্ধ হয়ে নূরের দিকে তাকিয়ে আছে, অথচ নূর সম্পূর্ণ শান্ত। এখনও হাতের পিস্তল আশ্বিনের দিকে তাক করা। আশ্বিন সাদা শুভ্র পাঞ্জাবির মুহূর্তেই রক্তিম বর্ণ ধারণ করেছে। বুকের দিকে একবার তাকিয়ে আবার নূরের দিকে তাকালো আশ্বিন। রক্তিম চোখ দুটো ছলছল করলেও মুখে তার মুচকি হাসি। নূর এগিয়ে গেল আশ্বিনের দিকে। আশ্বিন হাঁটু মুড়ে বসে পড়ছে ততক্ষণে। সবাই যেন একটা ঘোরের মধ্যে আছে। নূর আশ্বিনের সামনে বসে তার গালে হাত রাখল, কপালে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে গাইল, ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে, কাছে এলেই জলে মন না পাওয়ার আগুনেতে, ধুকে ধুকে পুড়ে থাকো তুমি দূরে। নূর বেরিয়ে যেতেই আশ্বিন ঢলে পড়ল। ও মিস স্যার বলে চিৎকার করে এসে আশ্বিনকে আগলে ধরল। গাড়ি বের করো বাহাদুর। ততক্ষণে আশ্বিনের চোখ বন্ধ হয়ে গেছে।